আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। এছাড়া কারিগরি শিক্ষাঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, এর সকল কর্মকর্তাবৃন্দকে এই মহতী উদ্যোগ নিয়ে শিক্ষা অঙ্গনকে প্রসারিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করছি। আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ শাহজিদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং খাতা কলম নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে। তাহলে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট 1 66721, পর্ব দ্বিতীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যালের একটি বিষয়। আজকের লেকচার 9, অধ্যায় 7, ভেক্টর ও ভেক্টর রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শিখন ফল, এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো: 1 নম্বরে ভেক্টর, ভেক্টর রাশি ও স্কেলার রাশি। 2, ভেক্টর পরিপূর্ণভাবে প্রকাশের জন্য 4টি ফর্ম বা পদ্ধতি। যে অপারেটর। 4 নম্বরে অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজকে ভেক্টর চিত্রের সাহায্যে ব্যাখ্যা। 5 নম্বরে শুধুমাত্র রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দ্বারা গঠিত সার্কিট, ওয়েভ এবং ভেক্টর চিত্র আমরা দেখব। 6 নম্বর পোলার এবং রেক্টেঙ্গুলার ভেক্টর সম্পর্কে জানব। পোলার ভেক্টরের ব্যাখ্যা, রেক্টেঙ্গুলার ভেক্টরের ব্যাখ্যা। 9 আমরা দিয়েছি পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টরের মধ্যে সম্পর্ক এবং দু একটি সমস্যা সমাধান করে আমরা দেখব। তাহলে মূলত এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসা যাক ভেক্টর। আমরা এখানে লিখেছি একটি স্কেল অনুযায়ী আঁকা একটি সরল রেখা এবং এক প্রান্তে একটা তীর চিহ্ন। আমরা নিচে দিয়েছি যে একটা সরল রেখা আমরা দিয়েছি এবং সম্মুখ প্রান্তে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি, যার দৈর্ঘ্য রাশিটির মান এবং এক প্রান্তে একটা তীর চিহ্ন দিক নির্দেশনের জন্য স্থাপন করা হয়, তাকে ভেক্টর বলে। তাহলে আমরা এই যে টেল অর্থাৎ পিছনের অংশ এবং হেড অর্থাৎ সামনের অংশ তীর চিহ্ন যেদিকে আছে, এই পিছন থেকে এই সম্মুখ প্রান্ত পর্যন্ত যে অংশটা, এটাকে আমরা ম্যাগনিটিউড বলে থাকি। এখানে আমি চিত্রে দেখিয়ে দিয়েছি। এবং এই যে ডিরেকশন, একটা তীর চিহ্ন দেওয়া যেদিকে দেওয়া আছে, এটা ডিরেকশন বোঝানো হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এটা একটা ভেক্টর। এখন আসা যাক ভেক্টর রাশি। যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। যেমন কারেন্ট, ভোল্টেজ, বল, এগুলোর প্রত্যেকটিরই মান এবং দিক থাকে। সুতরাং আমরা এগুলাকে কি বলতে পারি? ভেক্টর রাশি। ভেক্টরের আরেকটা নাম বা অপর নাম হচ্ছে ফেজর, একে আমরা দিক রাশি বলে থাকি। নিচে আমরা ডিরেকশন দেখিয়েছি একটা তীর চিহ্নের মাধ্যমে। এটার ম্যাগনিটিউড আছে বা অ্যামাউন্ট, যেটা আমরা লিখেছি অ্যামাউন্ট অথবা ম্যাগনিটিউড বলে থাকি, এবং উপরে ডিরেকশন। সুতরাং আমরা এটাকে বলতে পারি যে একটা ভেক্টর রাশি। তাহলে উদাহরণ হিসেবে আমরা কারেন্ট, ভোল্টেজ, বল এগুলো দিয়েছি, এগুলো মূলত ভেক্টর রাশি। এখন আসা যাক স্কেলার রাশি। যে রাশির মান আছে কিন্তু দিক নাই তাকে স্কেলার রাশি বলে। যেমন ক্ষেত্রফল, তাপমাত্রা, দ্যুতি, স্পিড ইত্যাদি। এখন আমরা এখানে একটা গাড়ি দেখিয়েছি, গাড়িটা স্পিডে অর্থাৎ গতিবেগে চলতেছে। সুতরাং আমরা এই স্পিডটাকে, স্পিড যে স্কেলার রাশি, সুতরাং বলতে পারি স্পিডটি স্কেলার রাশি। কিন্তু আমরা এখানে কোনো উত্তর, পূর্ব, দক্ষিণ বা এরকম কোনো দিক নির্দেশ দিব না। তাহলে তখন সেটাকে আমরা স্কেলার রাশি হিসেবে বলতে পারি। যেরকম আমরা বলছি যে স্কেলার, এ স্কেলার ইজ এ কোয়ান্টিটি দ্যাট ইজ ফুললি described by a magnitude only. It is described by just a single number. Some examples আমরা দিয়েছি of scalar quantities include speed, volume, mass and time. এগুলো আমাকে আমরা স্কেলার রাশি বলতে পারি। এখন আমরা স্কেলার রাশিটাকে আবার সংজ্ঞায়িত করছি যে a scalar quantity is a quantity that has magnitude only and has no direction in space. সুতরাং এক্সাম্পল হিসেবে স্কেলার কোয়ান্টিটিজ লেন্থ, এরিয়া, ভলিউম, টাইম, মাস, স্পিড, এগুলোকে আমরা স্কেলার রাশি বলতে পারি। ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে আমরা দু একটা ডিফারেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি স্কেলার এবং ভেক্টর গুলোকে। দেখো স্কেলার আমরা বলছি ম্যাগনিটিউড, নো ডিরেকশন। এটা শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, কোনো ডিরেকশন থাকবে না। যেরকম উদাহরণ দিয়েছে লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, এরিয়া, ডিস্টেন্স, স্পিড, এনার্জি, ডেন্সিটি, পাওয়ার
এটসেট্রা। এন্ড ভেক্টর রাশিকে আমরা বলতে চাইছি যে এটা ম্যাগনিটিউড থাকবে এন্ড ডিরেকশন থাকবে। আমরা উদাহরণ হিসেবে বলছি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, অ্যাসেলারেশন, মোমেন্টাম, ওয়েট, ইম্পালস, প্রেসার। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে মূলত ভেক্টর রাশি। আমরা উদাহরণ দিচ্ছি এখানে দেখো, প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমরা লিখছি স্কেলার দিস হেকার ইজ ওয়াকিং 3 মাইল পার আওয়ার। এটা কোনো আমরা ডিরেকশন দেই নাই, অর্থাৎ এটা আমরা কোনো দিক উল্লেখ করি নাই। ভেক্টরের ক্ষেত্রে দেখো দি হ্যাকার ইজ ওয়াকিং 3 মাইল পার আওয়ার সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে হাঁটতেছে। সুতরাং আমরা বলতে পারি যে উপরটাকে আমরা বলতে পারি সে এটা স্কেলার এবং নিচেটা আমরা বলতে পারি ভেক্টর। আমরা এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, যখন দেখো একটা গাড়ির মাধ্যমে একটা গাড়ি আমরা এখন দেখেছি, গাড়িটার স্পিড আছে, গতি আছে, স্পিড ইজ এ স্কেলার, অর্থাৎ বলছি 20 মিটার পার সেকেন্ড। ইট ডাজ নট ইনক্লুড ডিরেকশন, আমরা ডিরেকশনটাকে নিব না, ক্রস চিহ্ন দিয়ে দেখেছি, সুতরাং এটা একটা স্কেলার হবে। এবং যখন এই গাড়িটায় আমরা ভেলোসিটি বোঝানোর চেষ্টা করছি, ভেলোসিটি ইজ ভেক্টর হুইচ মিনস ডিরেকশন ইজ অলসো ইনক্লুড। 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দেখছি 20 মিটার পার সেকেন্ড এটা চলতেছে, এটা ডিরেকশন দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা তখন বলতে পারি এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর পরিপূর্ণভাবে প্রকাশের জন্য 4টা ফর্ম বা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই 4টা ফর্ম বা পদ্ধতি হচ্ছে, 1 নম্বর আমরা রেক্টেঙ্গুলার ফর্ম দিয়েছি, 2 নম্বরে পোলার ফর্ম, 3 নম্বরে ত্রিকোণমিতি ফর্ম দিয়েছি এবং 4 নম্বরে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়েছি বন্ধুরা। তাহলে এখানে আমরা প্রথমে রেক্টেঙ্গুলার ফর্ম নিয়ে আলোচনা করব। রেক্টেঙ্গুলার ফর্মে কোনো ভেক্টর রাশিকে এর আনুভূমিক ও উলম্ব উপাংশ দ্বারা প্রকাশ করা হয়। আনুভূমিক উপাংশকে অ্যাক্টিভ বা ইনফেস উপাংশ এবং উলম্ব উপাংশকে রিঅ্যাক্টিভ বা কোয়াড্রেচার উপাংশ বলে। দেখো বন্ধুরা, এখানে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম অনুযায়ী 1 নং চিত্রে আই ভেক্টরকে আই সমান সমান আই cos θ প্লাস জে অফ আই sin θ আকারে প্রকাশ করে থাকি। তাহলে দেখো এখানে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা দেখিয়েছি। তাহলে এখানে এই যে নিচে যে আমাদের হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিক বরাবর যে এক্স আছে, এটাকে আমরা বলবো যে আই cos θ, অর্থাৎ মূলত আনুভূমিক বরাবর cos থাকে, এখানে আমরা আই cos θ লিখেছি, এটাকে আমরা অ্যাক্টিভ বা ইনফেস উপাংশ বলে থাকি। এবং দেখো অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা লাইনটা আছে আমাদের, এই বরাবর একটা লাইন আমরা এখানে দিয়েছি জে অফ আই sin θ, এই মূলত এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ বা কোয়াড্রেচার অংশ। এখানে আমরা এটা যে দেখেছি যেটা মূলত কাল্পনিক ইমাজিনারি একটা অংশ। আমরা জানি যে বাস্তব বা রিয়েল অ্যাক্সিস যেটা অংশ যেটা এটা আমার এক্স অ্যাক্সিস বরাবর, এবং কাল্পনিক বা ইমাজিনারি যে অংশটা এটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। তাহলে আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা জানি যে ব্যবহার করা হয় এবং ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে আমরা আই ব্যবহার করি। তাহলে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম জানলাম। এখন আসা যাক, এখানে আমি একটি দেখো অ্যাক্সিসের মাধ্যমে একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুটো অ্যাক্সিস আমরা এখানে দিয়েছি। হরাইজন্টাল বল যেটা এক্স অক্ষ বরাবর যেটা আছে, এটা আমরা কয়টা ভাগে ভাগ করেছি, যখন 0 1 2 3 4 5 এভাবে ডট ডট যেমন 9 পর্যন্ত দিয়েছি, 8 9 পর্যন্ত। এবং উপরের দিকে দেখো ভার্টিক্যাল ভাবে আমরা 0 থেকে 1 2 3 4 এইভাবে আমরা 8 পর্যন্ত দিয়েছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটা মান ভ্যালু তোমাদের এখানে দিয়েছি, z সমান সমান 6 প্লাস j অফ 4। তাহলে মূলত আমি এখানে এটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এটা জে আছে এবং এই জেড এর একটা মান আমরা ভ্যালু এখানে দিয়েছি 6 প্লাস j অফ 4, এবং জে থাকার কারণে এটা একটা মূলত রেক্টেঙ্গুলার ফর্ম। এখানে দেখো 6 এবং j অফ 4 এর মানটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এই যে প্রথমে যে 6 আছে, এটা মূলত আমরা এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ হরাইজন্টাল বরাবর যে অক্ষরটা থাকে ওইটার মান বা ভ্যালু আমরা দেখো এরকম 0 থেকে ডট 1 2 3 4 5 এবং 6 পর্যন্ত এই 6 ভ্যালুটা নিয়েছি। এবং উল্লম্বভাবে দেখো আমাদের ভার্টিক্যাল ভাবে যে অংশটা আমরা দিয়েছি, এখানে দেখো আমরা 0 থেকে 4 পর্যন্ত এই 4 নিয়েছি। এর সাথে আমরা যে দিয়েছি কেন, এটা একটা কাল্পনিক ইমাজিনারি একটা অংশ। আমরা জানি যে এরকম ভার্টিক্যাল বরাবর যে থাকে, এখানে যে বসেছে, সুতরাং আমরা বলতে পারি এটা একটা রেক্টেঙ্গুলার ফর্ম। আমরা বলছি পজিটিভ রিয়েল অ্যাক্সেস এবং পজিটিভ ইমাজিনারি অ্যাক্সেস। এটাকে পজিটিভ রিয়েল অ্যাক্সেস বলা হয়, এটাকে পজিটিভ ইমাজিনারি অ্যাক্সেস বলা হয়। নিচের দিকে নেগেটিভ, এটার নিচের দিকে যে ভ্যালুটা থাকবে সেটা নেগেটিভ থাকবে। আমরা যেহেতু উপরের দিকে ভ্যালু নিচ্ছি, সুতরাং এটা পজিটিভ। এখন দেখো বন্ধুরা, এখানে রেক্টেঙ্গুলার থেকে আমরা পোলারে কেমন নিয়ে যাব। রেক্টেঙ্গুলার ফর্ম b সমান সমান a প্লাস j অফ b। এখানে এই বিটা মূলত ফেজর, আমরা এই যে বলেছি ফেজর বা ভেক্টর যেটা। তাহলে এটার দুইটা মান আমরা এখানে দিয়েছি, একটা আনুভূমিক মান এই যে a, এটা a বরাবর যেটা, এবং প্লাস j অফ b অর্থাৎ উলম্ব বরাবর কাল্পনিক যেটা ইমাজিনারি ভ্যালু i j।
তাহলে এই দুইটা ভ্যালু আমরা দিয়েছি, যেহেতু যে আছে সুতরাং আমাদের এই ফর্মটা আছে কি রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে এটাকে আমরা পোলার নিয়ে যাব। তাহলে ফেজর ম্যাগনিটিউড, আমরা যদি এই ফেজরের ম্যাগনিটিউডটা বের করতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা বের করতে পারি। তাহলে এটা একটা ত্রিভুজ ধরলে আমরা অতিভুজ এটা বি এবং লম্বটা আমার বি এবং ভূমির আছে এ। তাহলে ওই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অ্যাঙ্গেল রাইট হ্যান্ড রিয়েল অ্যাক্সিস থিটা সমান tan ইনভার্স 1 বি বাই এ, অর্থাৎ এই যে রিয়েল যে অ্যাক্সিসটা আছে এর সাথে যে থিটা কোণটা আছে এটা ভ্যালু আমরা এভাবে বের করতে পারি। অর্থাৎ লম্ব বাই ভূমি দেয়া আমরা যদি ভাগ করি তাহলে আমরা কিভাবে tan ইনভার্স 1 দিয়ে বি বাই এর ভাগ করে আমরা যে ভ্যালুটা হয় সেটাই হবে অ্যাঙ্গেল। তাহলে যে মানটা থিটাটা পাইলে আমরা এটা কি পোলারের একটা মান। সুতরাং পোলারের যে ম্যাগনিটিউডটা আমরা পেয়েছি সেটাকে বলি মডুলাস এবং কোণটাকে বলি আমরা আর্গুমেন্ট। তাহলে আমরা দুইটা চিত্রের মাধ্যমে তোমাদের এখন দেখানোর চেষ্টা করেছি। এখন দেখো পোলার ফর্ম, পোলার ফর্মে কোনো ভেক্টরকে এর মান এবং রেফারেন্স অক্ষের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের, এই যে আমাদের যে দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। সাধারণত এক্স অক্ষ যেটা থাকে এই এক্স অক্ষের সাথে যে কোণ থাকে আমরা এই কোণ দ্বারা প্রকাশ করে থাকি পোলার ফর্মটাকে। তাহলে আই ভেক্টর কি পোলার ফর্ম অনুযায়ী 2 নং চিত্রে ভেক্টরের আই সমান আই অ্যাঙ্গেল অফ থিটা আকারে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই যে আইটা আছে অর্থাৎ আমাদের যে ফেজরটা আছে এই ফেজরটাকে আই অ্যাঙ্গেল অফ থিটা আকারে প্রকাশ করি। সাধারণভাবে এটাকে আমরা আই সমান আই অ্যাঙ্গেল অফ প্লাস মাইনাস থিটা, অর্থাৎ উপর দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ আমরা তাহলে এই ফর্মে আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পোলার ফর্মকে কিভাবে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাব। তাহলে ফেজর পোলার ফর্ম, তাহলে ফেজর আমরা ধরছি বি, তাহলে বি সমান বি অ্যাঙ্গেল অফ থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেল অফ থিটা আছে সুতরাং আমরা বলতে পারি যেহেতু মডুলাস এবং আর্গুমেন্ট আছে সুতরাং আমরা এটা বলতে পারি এটা কি একটা পোলার ফর্ম, তাই এটাকে আমরা কি রেক্টেঙ্গুলার ফর্ম নিয়ে যাব। তাহলে বন্ধুরা প্রিয় শিক্ষার্থী দেখো এখানে দুইটা মান আমরা দিয়েছি, এটা হরাইজন্টাল বরাবর আর একটা ভার্টিক্যাল বরাবর। তাহলে হরাইজন্টাল বরাবর আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর যে মানটা এ, এটা এর ভ্যালু আমরা জানি যে আনুভূমিক বরাবর কি হয় cos হয়, সুতরাং বি cos থিটা আমরা লিখছি। এবং উলম্ব বরাবর j অফ বি যে মানটা সেটা আমরা j অফ বি sin থিটা লিখেছি। তাহলে a এবং j অফ বি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে b সমান a প্লাস j অফ বি, সুতরাং এটা কি রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে আমরা রেক্টেঙ্গুলার ফর্ম পেয়ে গেলাম। বা এটার মান যেহেতু দেওয়া আছে a সমান আমরা কি b cos থিটা, তাহলে আমরা লিখে ফেললাম এবং j অফ বি এর মান j অফ বি sin থিটা লিখে ফেললাম। সুতরাং তাহলে এই b এর মানটা আমরা যে কোনো ভাবে বের করতে পারি। তাহলে এখানে পাশে আমি এই চিত্র তোমাদের রেখে দিয়েছি। তাহলে এইভাবে আমরা পোলার ফর্মকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যেতে পারি। এখন আসো বন্ধুরা ত্রিকোণমিতিক ফর্ম। রেক্টেঙ্গুলার ফর্মকে যখন ত্রিকোণমিতিক সাইন এবং কোসাইন ফর্মে প্রকাশ করা হয় তখন তাকে ত্রিকোণমিতিক ফর্ম বলে। 3 নং চিত্রে পরিবর্তনশীল আই কারেন্টের আনুভূমিক উপাংশ আই cos থিটা এবং উলম্ব উপাংশকে আই sin থিটা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সাইন এবং cos ব্যবহার করেছি। এখানে আমরা দেখো x অক্ষ এবং y অক্ষ দিয়েছি। x অক্ষ বরাবর আই cos থিটা এবং y অক্ষ বরাবর দেখো এই পাশে আমি আই sin থিটা আমরা যেটা এখানে দেখিয়েছি কাল্পনিক যেটা ভ্যালুটা। তাহলে এই যে আমরা আই cos থিটা এবং উলম্ব অংশ আই sin থিটা আকারে প্রকাশ করে থাকি। তাহলে মূলত এটাই কি ত্রিকোণমিতিক ফর্ম। এটা আই সমান আমরা লিখতে পারি আই cos থিটা প্লাস j অফ আই sin থিটা সমান আই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে cos থিটা প্লাস j অফ sin থিটা আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা সাধারণভাবে আমরা প্রকাশ করলে আই সমান আই ব্র্যাকেট দিয়ে আমরা cos থিটা প্লাস মানে j অফ sin থিটা ব্র্যাকেট ক্লোজ করতে পারি। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক ফর্মটাকে কি করতে পারি বন্ধুরা, প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখন যাব এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্মে ত্রিকোণমিতিক সাইন এবং কোসাইন টার্মে এক্সপোনেন্ট টার্মে প্রকাশ করা হয়। আগের মতো সাইন এবং কোসাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এক্সপোনেনশিয়াল ফর্ম অনুযায়ী 4 নং চিত্রের পরিবর্তনশীল আই কারেন্টের মানকে আই ই টু দি পাওয়ার j অফ থিটা আকারে প্রকাশ করা হয়। অতএব আই ই টু দি পাওয়ার j অফ থিটা সমান আই, অর্থাৎ আই ভ্যালুটা থাকবে এবং ই টু দি পাওয়ার j অফ থিটার মানটা হবে cos থিটা প্লাস j অফ sin থিটা। তাহলে মূলত এই যে ভ্যালুটা এই ভ্যালুটাই আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বলে থাকি। তাহলে সাধারণভাবে আই সমান আই ই টু দি পাওয়ার j অফ থিটা আমরা প্রকাশ করে থাকি। দেখো বন্ধুরা, এখানে আমরা x অক্ষ এবং y অক্ষ দেখেছি আগের মতোই। এখানে আমাদের আই cos থিটা আছে আনুভূমিক বরাবর এবং ভার্টিক্যাল বরাবর দেখো আই sin থিটা আছে। তাহলে এই যে আই আমার ফেজরের যে মানটা আই সমান আই সমান আই ই টু দি পাওয়ার j অফ থিটা। তাহলে এইটাকে আমরা আই সমান আই ইনটু cos থিটা প্লাস j অফ sin থিটা লিখতে পারি। তাহলে এই ফর্মটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম।
তা দেখো বন্ধুরা, এখানে আমি বৃত্তের মাধ্যমে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা চারটা কোয়াড্রেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটা কোয়াড্রেন্ট। এখানে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে মানটা দেখো আনুভূমিক বরাবর কস দিয়েছি, উলম্ব বরাবর সাইন দিয়েছি, এবং আমাদের ফেজর যে ভ্যালুটা আছে এটা আমরা এ দ্বারা প্রকাশ করছি এখানে। তাহলে এ ই টু দি পাওয়ার জে অফ থিটা সমান লিখতে পারি এ কস থিটা প্লাস জে অফ এ সাইন থিটা, ও আগের মতো। তাহলে দেখো এখানে এই যে 90 ডিগ্রি বরাবর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, ওমেগা বরাবর কৌণিক বেগে ঘুরতেছে। তাহলে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল ফর্ম হিসেবে এখন দেখানোর চেষ্টা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে অপারেটর দ্বিমাত্রিক তলে বাস্তব ও কাল্পনিক অক্ষকে সাধারণত এক্স ও ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। এক্স অক্ষকে সর্বদা রেফারেন্স অক্ষ হিসেবে প্রকাশ করা হয়। যে মানের কারণে একটা ভেক্টর রেফারেন্স অক্ষ অর্থাৎ এক্স বা বাস্তব অক্ষ হতে 90 ডিগ্রি বামাবর্তে ঘুরে যায় তাকে আমরা যে অপারেটর বলে থাকি। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যে আমরা একটা এক্স অক্ষ দিয়েছি আর একটা ওয়াই অক্ষ দিয়েছি। তাহলে এক্স অক্ষ হতে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো 90 ডিগ্রি বরাবর আমরা দেখেছি যে ঘুরতেছে এটা। তাহলে 90 ডিগ্রি ঘুরে গেলে এটাকে আমরা যে মানটা আমরা দিয়েছি কাল্পনিক মানটা যে, এটাকে আমরা যে অপারেটর বলে থাকি। এই অপারেটরকে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে এর ভ্যালু দেখো এখানে মান √-1, জে স্কয়ার সমান মান আমরা দেখেছি -1, এবং জে কিউবের মান দেখো জে ইন্টু জে স্কয়ার গুণ করলে মান √-1 ইন্টু -1 গুণ করলে জে ইন্টু -1 অর্থাৎ মাইনাস জে আমরা পাই। আবার জে টু দি পাওয়ার 4 এর মান দেখো জে স্কয়ার ডট দেয়া বা গুণ দিয়ে আমরা জে স্কয়ার দিয়েছি। তাহলে জে স্কয়ার মান যেহেতু -1, তাহলে -1 গুণ করলে 1 পাই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, জে এর মান জে 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 স্কয়ার, জে কিউব, জে টু দি পাওয়ার 4, জে টু দি পাওয়ার 5, জে টু দি পাওয়ার 6 এইভাবে ভ্যালুগুলো বের করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা আবার একটা চিত্রের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। 90 ডিগ্রি রোটেশনে দেখো জে টু দি পাওয়ার 1 দিয়েছি। তাহলে এটা ভ্যালু হচ্ছে √-1 সমান প্লাস জে, অর্থাৎ এটা যখন 0 থেকে কৌণিক বেগে ঘুরে ঘড়ির কাঁটা বিপরীত দিকে বা আমাদের 90 ডিগ্রি পজিশন যাবে তখন এটা ভ্যালুটা হবে প্লাস জে, আমরা দেখেছি। আবার যখন 90 থেকে 180 ডিগ্রিতে দেখো 180 ডিগ্রি রোটেশনে ঘুরে আসবে তখন জে স্কয়ারের মান আমরা কি দিয়েছি -1 দিয়েছি। আবার দেখো 180 ডিগ্রি থেকে যখন এটা 270 ডিগ্রি ডিরেকশনে আসবে, রোটেশনে আসবে, তখন জে টু দি পাওয়ার কিউব আমরা দেখিয়েছি। তাহলে এই জে টু দি পাওয়ার কিউবের মান আমরা তখন কি দেখেছি -জে। আবার দেখো 270 ডিগ্রিতে যখন 360 ডিগ্রিতে যাবে বা 0 ডিগ্রিতে যাবে, 360 এ চলে যাবে, তখন জে টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা কোয়াড্রেন্ট অতিক্রম করলো, তখন আমাদের ভ্যালু হবে +1। তাহলে এভাবে আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী কি করতে পারি, জে এর মানগুলা পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজকে ওয়েভ ও ভেক্টর চিত্রের সাহায্যে ব্যাখ্যা করেছি। চিত্রে অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজের ভেক্টর ও সাইন ওয়েভ দেখানো হলো। এখানে কারেন্ট ভোল্টেজের সাথে পিছনে আছে যা ভেক্টর ও সাইন চিত্রে দেখানো যায়। বামাবর্তী ঘূর্ণনকে আমরা পজিটিভ এবং দক্ষিণাবর্ত ঘূর্ণনকে আমরা নেগেটিভ হিসেবে ধরবো। তাহলে ভেক্টর চিত্রে দেখা যায় কারেন্ট ভোল্টেজ থেকে থিটা ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি পিছনে আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দুইটা ফেজর বা দুইটা আমরা সাইন ওয়েভ দিয়েছি, একটা ভোল্টেজের এবং একটা কারেন্টের। তাহলে এই ভোল্টেজটা মূলত আমরা যে সাইন ওয়েভটা দেখিয়েছি এখানে, তাহলে এখানে দেখো আমরা ম্যাগনিটিউড সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু যখন আছে তখন ভোল্টেজের, তখন এটা আমরা 0 থেকে এই ম্যাক্সিমাম পর্যন্ত ভ্যালুটা এখানে 90 ডিগ্রি দেখিয়েছি। তাহলে দেখো এই ভোল্টেজ থেকে এই কারেন্টটা 90 ডিগ্রি কি আছে, পিছনে আছে। আমরা এই যে ভোল্টেজ আমরা দেখো যখন অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দেখেছি, তাহলে এক্স অক্ষ থেকে ভোল্টেজ থেকে দেখো কারেন্ট আমরা 90 ডিগ্রি পিছনে দেখিয়েছি। তাহলে আমরা পরের পেজে চলে যাই। দেখো অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজের ওয়েভ ও ভেক্টর আবার আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখো 0 থেকে কারেন্টের ভেক্টরটা প্রথমে দেখিয়েছি এবং আগে থেকে দেখো 90 ডিগ্রি আগে আমরা কি করছি, ভোল্টেজের ভ্যালুটা দেখিয়েছি তোমাদের। তাহলে দেখো 90 ডিগ্রি ডিফারেন্স। তাহলে 90 ডিগ্রি এখন দেখো কারেন্ট আমাদের রেফারেন্স হিসেবে আছে, তাহলে কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি আগে আছে, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছনে আছে আমরা বলতে পারি। তাহলে এইভাবে আমরা অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজের ওয়েভ এবং ভেক্টর চিত্র বোঝার চেষ্টা করতে পারি। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স দ্বারা গঠিত সার্কিট, সাইন ওয়েভ এবং ভেক্টর চিত্র দেখানোর চেষ্টা করেছি। শুধুমাত্র রেজিস্ট্যান্স দ্বারা গঠিত অল্টারনেটিং সার্কিটে কারেন্ট ও ভোল্টেজ ইন ফেজে থাকে, যা চিত্রে ভেক্টর ও সাইন ওয়েভে দেখানো হয়েছে। এখানে দেখো আমরা একটা সার্কিট দিয়েছি, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, সার্কিটের সাপ্লাই ভোল্টেজ আমরা ই দিয়েছি বা বি, রেজিস্ট্যান্স আর। যখন এই আই কারেন্টটা আর এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, তাহলে আমরা বলছি এখানে দুইটা সাইন ওয়েভ দিয়েছি, একটা ভোল্টেজের জন্য একটা
কারেন্টের জন্য। তাহলে উপরেরটা আমরা ভোল্টেজ এবং নিচেরটা কারেন্টের জন্য দেখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে একটা বিন্দু থেকে অর্থাৎ আমাদের এটা আমরা জিরো লেভেল বলে থাকি সাধারণত। তাহলে এই জিরো লেভেলে দুইটা পজিশন আছে। তাহলে এই দুইটার মধ্যে দেখো, অর্থাৎ এই দুইটা একই জায়গা থেকে শুরু হয়েছে। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা এই পজিশন এবং এটার ম্যাক্সিমাম পজিশন এই জায়গায়। সুতরাং এই জায়গায় কোনো কোণের সৃষ্টি হয় নাই, কোনো কোণ উৎপন্ন করা নাই। সুতরাং আমরা এটাকে রেফারেন্স হিসেবে ধরছি। এক্স অক্ষ বরাবর দেখো বি এবং আই একই দিকে আমরা দেখিয়েছি। তাহলে এটা ইন ফেজ আছে, এটাকে আমরা বলে থাকি ইন ফেজ। এখন আসলে প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত সার্কিট, সাইন এবং ভেক্টর চিত্র আমরা দেখাবো এখানে। শুধুমাত্র ইন্ডাকট্যান্স দ্বারা গঠিত অল্টারনেটিং সার্কিটে ভোল্টেজ কারেন্ট থেকে 90 ডিগ্রি আগে থাকে। চিত্রে ভেক্টর ও সাইন হবে তা দেখানো হলো যখন রেফারেন্স এক্সিস হিসেবে কারেন্ট আমরা নিব। তাহলে রেফারেন্স হিসেবে দেখো আমরা কারেন্ট নিয়েছি এখানে। তাহলে এই কারেন্ট থেকে দেওয়া ভোল্টেজ কি আছে, 90 ডিগ্রি পরিমাণ আগায় আছে। এই যে বিএল আমরা দেখেছি। তাহলে এই একটা সার্কিট, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে আইএল কারেন্ট প্রবাহিত হচ্ছে, বিএল এখানে আমাদের লোড যে ইন্ডাকট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আড়াইতে যে ভোল্টেজটা বিএল দেখিয়েছি। তাহলে দেখো এই সার্কিটটা আমরা আবার এখানেও দিয়েছি। এখানে আবার দেখো আমি এটা একটা সাইন ওয়েভ এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। তাহলে এইটাকে আমরা বি, উপরের দিকে যেটা আছে এটা ওয়েভটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি, এবং নিচের দিকে 90 ডিগ্রি যেটা আমাদের আমরা এখানে পিছনে দেখেছি ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছনে আছে। এই দেখো ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছনে আছে, তাহলে এটা দেখেছি। এবং এখানে দেখো অর্থাৎ আরেকটা আমরা যে ফেজর এখানে দেখিয়েছি, এটা মূলত এটার সার্কিটের মূল যে ফেজরটা আমরা এটা দেখানোর চেষ্টা করেছি এখানে তোমাদের। তাহলে তিনটা ওয়েভের মাধ্যমে, অর্থাৎ তিনটা সাইন ওয়েভ অর্থাৎ ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা ওয়েভের মাধ্যমে, ভেক্টরের মাধ্যমে আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। তা দেখো এখানে এই ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছনে আছে আমরা দেখিয়েছি। এখন আসো বন্ধুরা, শুধুমাত্র ক্যাপাসিট্যান্স দ্বারা গঠিত সার্কিট, শুধুমাত্র ক্যাপাসিট্যান্স দ্বারা গঠিত অল্টারনেটিং সার্কিটের কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগে থাকে, যা চিত্রে ভেক্টর ও সাইন ওয়েভে দেখানো হয়েছে যখন রেফারেন্স হিসেবে ভোল্টেজ থাকবে। আমরা রেফারেন্স হিসেবে ভোল্টেজ নিলে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পরিমাণ আগায় থাকে। তাহলে দেখো এখানে আমরা একটা ভোল্টেজের ওয়েভ দিয়েছি এবং একটা কারেন্টের ওয়েভ ফর্ম দিয়েছি। আমরা ভোল্টেজ থেকে কারেন্টটা কত 90 ডিগ্রি পরিমাণ আগে আছে আমরা দেখিয়েছি। তাহলে এখানে একটা সার্কিট আমি তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমরা ক্যাপাসিট্যান্স সার্কিটের ওয়েভ ফর্ম, ভেক্টর ফর্ম এগুলা আঁকতে পারি, সার্কিট আঁকতে পারি। এখন আসলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখানে এক নজরে দেখানোর চেষ্টা করেছি। রেজিস্টিভ সার্কিট দিয়েছি বা সার্কিট ডায়াগ্রাম যেগুলো এখানে আমি দিয়েছি। প্রথমে দেখো সার্কিট ডায়াগ্রাম, রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট এবং ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম যেগুলো বলে থাকি আমরা দিয়েছি রেজিস্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে। এবং এখানে আমরা কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভ ফর্মুলা দেখানোর চেষ্টা করেছি এক নজরে যাতে তোমরা বুঝতে পারো। দেখো রেজিস্টিভ সার্কিটে দেখো কারেন্ট এবং ভোল্টেজ একই বরাবর আছে, অর্থাৎ ইন ফেজ আছে। এই যে এই জায়গাতে শুরু হয়েছে, সুতরাং এই দুইটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, সুতরাং আমরা 0 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের ওয়েভটা এরকম হবে। এবং যখন ইন্ডাক্টর থাকে, অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখো এই কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পরিমাণ আগায় আছে। তাহলে দেখো এই কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পরিমাণ আগায় আছে, আমরা ওয়েভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো ক্যাপাসিটিভ সার্কিটে আমরা দেখো এই কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পরিমাণ পিছনে আছে আমরা দেখিয়েছি। দেখো এই যে কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পরিমাণ পিছনে আছে। তাহলে এখান থেকে আমরা এক নজরে সহজে বুঝতে পারলাম যে রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ সার্কিটে ফেজর এবং ওয়েভ ফর্ম কিরকম হয়। এখানে বন্ধুরা আবার আমি তোমাদের তিনটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এটা রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ। দেখো নিচে আমরা একটা এরকম সোর্স দিয়েছি, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই সার্কিটের জন্য দেখো আমরা বি আর ইন ফেজ, যখন ভোল্টেজটা যখন রেজিস্টিভ এর ক্ষেত্রে যখন ভোল্টেজটা ফেজে আছে, ফেজ, তখন আমরা দেখিয়েছি এই মাঝখান থেকে দেখো উপরের দিকে সর্বোচ্চ এবং নিচের দিকে সর্বোচ্চ দিয়ে আমরা এরকম কি করছি একটা সাইন ওয়েভ দেখানোর চেষ্টা করেছি। কিন্তু দেখো এটা আমাদের মাঝখান থেকে শুরু হয়েছে, আমরা এখানে 0 পয়েন্ট থেকে শুরু করছি। এটা দেখো 0 থেকে আগায় গেছে, অর্থাৎ বিএলটা সম্মুখ ভাগে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি অগ্রগামী থেকে শুরু হয়েছে, এটা দেখিয়েছি। এবং দেখো বিসিটা 90 ডিগ্রি, অর্থাৎ পিছন থেকে আমরা 90 ডিগ্রি পিছন থেকে শুরু করেছি। দেখো তাহলে বি আর ইন ফেজে দেখাইছি, বি এর 90 ডিগ্রি আগে যে কোণ বেগে ঘুরতেছে এবং বিসিটা 90 ডিগ্রি পিছনে দেখেছি। তাহলে এই ওয়েভফর্ম থেকে আমরা সহজভাবে বুঝতে পারলাম যে ফেজর ডায়াগ্রাম গুলা মূলত কিরকম হবে বা ওয়েভ ডায়াগ্রাম গুলা কিরকম হবে। এখানে আবার আরেকটা চিত্রের মধ্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো এ এবং বি একই পজিশন থেকে শুরু হয়েছে, দুইটা ফেজর বা দুইটা এরকম সাইন ওয়েভ।
তো ফেজ শিফট 0 ডিগ্রি, সুতরাং তো এ এন্ড বি ওয়েভ ফর্ম আর ইন পারফেক্ট স্টেপ উইথ ইচ আদার। এখন দেখো আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, ফেজরটা উদাহরণ দিয়েছি এ বি। আবার দেখো এটা আগে থেকে বিটা পিছন থেকে শুরু হচ্ছে ফেজ শিফট, তাহলে এখানে দেখো এই যে এই জায়গায় যেহেতু এই বরাবর এটা কি 90 ডিগ্রি, সুতরাং একটা ডিফারেন্স কত 90 ডিগ্রি, তাহলে ফেজ শিফট 90 ডিগ্রিতে এ ইজ অ্যাহেড অফ বি, এ লিডস বি আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এ বি থেকে এটা আগায় আছে। আবার দেখো পরবর্তী চিত্রে বিটা আগায় আছে, এটা পিছনে, তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে ফেজ শিফট 90 ডিগ্রি, বাট বি ইজ অ্যাহেড অফ এ, অর্থাৎ বি লিডস এ, আমরা দেখো এখানে দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো এটা ফেজ শিফট 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি আমরা দেখিয়েছি, তাহলে একটা উপর দিক থেকে একটা নিচের দিক থেকে দেখো এ এন্ড বি ওয়েভ ফর্ম আর মিরর ইমেজ অফ ইচ আদার্স। তাহলে এইভাবে তোমাদেরকে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম কয়েকটা চিত্রের মাধ্যমে। তাহলে এখন আসি আমরা পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টরের সম্পর্কে। তাহলে পোলারকে আমরা বলতে পারি যে স্থানাঙ্ক তলে অবস্থিত ভেক্টর যা তার পরিমাণ এবং রেফারেন্স এক্সিসের সাথে সৃষ্ট কোণ দ্বারা নিরূপণ করা হয় তাকে পোলার ভেক্টর বলে। পোলার ভেক্টরের পরিমাণকে মডুলাস এবং নির্দেশক কোণকে আর্গুমেন্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা এর সাহায্যে যোগ বিয়োগ করা যায় না, কিন্তু গুণ ভাগ করা যায়। তাহলে পোলার দেখো আমরা বোঝানোর চেষ্টা করছি অ্যাঙ্গেল অফ, দেখো এ অ্যাঙ্গেল অফ থিটা, এখানে এটাকে আমরা মডুলাস বলি এবং থিটা অফ দ্য অ্যাঙ্গেল অফ থিটা যেটা সেটাকে আমরা সাধারণত আর্গুমেন্ট বলে থাকি। তাহলে আমরা পোলার কি জানতে পারলাম। এখন দেখো পোলারের এখানে পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টর আমি একটা চিত্র দিয়েছি, আনুভূমিক বরাবর x, উল্লম্ব বরাবর y, তাহলে এই দুইটা সম্মিলিত যেটা x প্লাস j অফ y আমরা লিখেছি, তাহলে এটাকে মূলত রেক্টেঙ্গুলার বলা হয়। তাহলে অথবা আর অ্যাঙ্গেল অফ থিটা যেটা আছে এটা আমাদের এই যে আরটা আছে, এই আর এর সাথে যে কোণটা আছে এটার ভ্যালু যখন আমরা বের করব তখন এটাকে আমরা পোলার ফর্ম বলে থাকি। নিচে আমি তোমাদের দেখিয়েছি, এটা পূর্বে আলোচনা করেছি। তাহলে এখন দেখো রেক্টেঙ্গুলার ভেক্টর একটি ভেক্টর যা উহার আনুভূমিক এবং উল্লম্ব উপাদানের সাহায্যে প্রকাশ করা হয় উহাকে রেক্টেঙ্গুলার ভেক্টর বলে। আনুভূমিক উপাংশকে অ্যাকটিভ বা ইনফেস উপাংশ এবং উল্লম্ব উপাংশকে রিঅ্যাকটিভ বা কোয়াড্রেচার উপাংশ বলা হয়। আমি পূর্বে বলেছি রেক্টেঙ্গুলার ফর্ম অনুযায়ী চিত্রে আর ভেক্টরকে এখানে আমরা r সমান x s প্লাস j অফ y b আকারে প্রকাশ করেছি। x মূলত যেটা হরাইজন্টাল বরাবর যেটা x অ্যাক্সিস এবং j অফ y b যেটা ভার্টিক্যাল বরাবর আমরা y দিয়েছি, এটা বোঝানোর চেষ্টা করছি। এর সাহায্যে যোগ বিয়োগ করা যায় কিন্তু গুণ ভাগ করা যায় না। এখানে দেখো আমরা এই যে আনুভূমিক বরাবর x s, উল্লম্ব বরাবর y b এবং এই দুইটা সমন্বয় যে r সমান আমরা একটা ভ্যালু দেখিয়েছি এখানে, এটাকে মূলত রেক্টেঙ্গুলার আর এটা পোলারের ভ্যালু বলতে পারি। তাহলে পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টরের সম্পর্ক দেখেছি এখানে, একটা পোলার ভেক্টরকে রেক্টেঙ্গুলার এবং একটা রেক্টেঙ্গুলার ভেক্টরকে পোলার ভেক্টরের রূপান্তরের সূত্র দেখো আমরা এখানে দেখাই দিচ্ছি তোমাদের। পোলার থেকে রেক্টেঙ্গুলার আই অ্যাঙ্গেল অফ থিটা এখানে দিয়েছি, তাহলে অ্যাঙ্গেল থাকলে থিটা থাকলে মান ভ্যালু থাকলে এটা আমরা পোলার ভ্যালু বলি। যখন এটাকে আমরা আই এস প্লাস জে অফ আই বি আকারে দেখেছি, জে আছে সুতরাং এটা রেক্টেঙ্গুলার ভ্যালু, তাহলে পোলার থেকে রেক্টেঙ্গুলার চলে গেল। তাহলে এই দুটা ভ্যালু আমরা আই এস এর মান আই কস থিটা প্লাস জে অফ আই সাইন থিটা লিখতে পারি। তাহলে পোলার থেকে আমরা রেক্টেঙ্গুলার যাইতে পারলাম। এখন আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে যাব। তাহলে এখানে আই এস প্লাস জে অফ আই বি দিয়েছে, সুতরাং এটা একটা রেক্টেঙ্গুলার ভ্যালু, এটা পোলার ভ্যালুতে নিতে হলে রুট আই এস স্কয়ার প্লাস আই বি স্কয়ার দিয়েছি, অ্যাঙ্গেল অফ থিটা ইনভার্স 1 আইবি বাই আই দেখেছি, অ্যাঙ্গেলের মানটা আমরা বের করেছি এখানে। তাহলে দেখো দুইটা চিত্রের মাধ্যমে এখানে আমরা দেখিয়েছি তোমাদের আই অ্যাঙ্গেল অফ থিটা যেটা এটা পোলার ফর্ম, আমরা তাহলে পোলার ফর্ম দেখিয়েছি আমাদের এখানে আই এস এবং জে অফ আই বি আমরা এই ভ্যালুগুলো বসাতে পারি। এখানে দেখো আই এস প্লাস জে অফ আই বি, আমরা এখন জে আই বি এবং ভার্টিক্যাল ভাবে যে জে আই বি দিয়েছি, হরাইজন্টাল বা আই এস দেখিয়েছি এক অক্ষ বরাবর। তাহলে এইভাবে চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা সমাধান তোমাদের দিয়েছি। সমাধানটা বলছি এখানে দুইটা ভ্যালু পোলারে মান দিয়েছি, দুইটা বিয়োগ করা এবং বিয়োগফল পোলার ফর্ম প্রকাশ করা। তাহলে প্রথমেই পোলার ভেক্টরকে রেক্টেঙ্গুলার ভেক্টর রূপান্তর করতে হবে। তাহলে আমরা পোলার থেকে রেক্টেঙ্গুলার সূত্র একটু আগে দেখলাম, তাহলে এই পোলারটাকে রেক্টেঙ্গুলার নিয়ে গেছি, আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এই যে ভ্যালু দেওয়া আছে এখানে পোলারে, তাহলে পোলারটাকে সূত্রের মধ্যে বসিয়ে দিয়েছি, আমরা মান দিয়ে ক্যালকুলেশন করে এখানে একটা ভ্যালু পেয়েছি। আবার দেখো এই যে এই পোলারের যে মানটা আছে এটা আমরা সূত্রের মধ্যে বসিয়ে এরকম একটা ভ্যালু পেলাম। এখন এই দুইটা ডিফারেন্স করবো, অর্থাৎ এটা থেকে ডিফারেন্স বিয়োগ করবো, তাহলে এটা থেকে বিয়োগ করছি। তাহলে যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম এই দুইটা কি করলাম, বসিয়ে দিলাম, বসিয়ে বিয়োগ করে একটা মান পেলাম। এখন এটা যে মানটা পেয়েছি এটা রেক্টেঙ্গুলার, তাহলে আমাদের রেক্টেঙ্গুলার বলে এখানে আনসার হয়ে যেত। যেহেতু বলছে পোলারের মান বের করতে, আবার জন্য বিয়োগ করে পোলার মান বের করো, তাহলে আমরা পোলারের সূত্র লিখছি এখানে আই অ্যাঙ্গেল অফ থিটা সমান সমান রুট এখানে দিয়ে তোমাদের এই প্রথম যে ভ্যালুটা আছে এটা স্কয়ার করেছি, আবার যখন দ্বিতীয় ভ্যালুটা আছে এটা বসিয়ে স্কয়ার করে রুট করে
অ্যাঙ্গেল অফ tan ইনভার্স 1 দিয়ে, অর্থাৎ ওই যে ফর্মুলাটা আমাদের IS বাই IB, ওই ফর্মুলার IB বাই IS, তাহলে ওই মানটা বসিয়ে আমরা এখানে অ্যাঙ্গেলের মানটা পেয়েছি -36.6 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, দুটা পোলার ফর্মকে বিয়োগ করে মানটা আমরা বের করতে পারি, পোলারও বের করতে পারি, রেক্টেঙ্গুলারও বের করতে পারি। তাহলে এখানে আরেকটা অঙ্ক তোমাদের আমি দিয়েছি যে রেক্টেঙ্গুলার একটা আমরা ভেক্টর দিয়েছি, এটাকে পোলারে নিতে বলছি তোমাদের। তাহলে রেক্টেঙ্গুলার যে মানটা আছে এটা প্রথমে, এই মানটাকে আমরা কি করব, পিথাগোরাসের থিওরেমের সূত্র সাহায্যে আমরা প্রথমে এমপ্লিটিউডটা অর্থাৎ মডুলাসের মানটা বের করব। তাহলে দেখো ম্যাগনিটিউড যেটা আছে বা মডুলাস যেটা আছে আমরা বের করলাম সূত্রের সাহায্যে, অতিরিক্ত স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সূত্রের সাহায্যে, অথবা এই ভ্যালুটা স্কয়ার করব প্লাস যে সাথে যে ভ্যালুটা আছে এটা স্কয়ার করব। স্কয়ার করে আমরা মান পেলাম কত, 5। এবং অ্যাঙ্গেলের মান আমরা বের করেছি, অ্যাঙ্গেলের মান tan থিটা, tan ইনভার্স কি ভার্টিক্যালের মান বাই কি হরাইজন্টাল মান, অর্থাৎ 3/4। দেখো আমরা এখানে আবার দেখিয়েছি, তাহলে 36.87 পেয়েছি, অথবা আমরা এইভাবে বের করে তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে আমরা চলে যেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে করবো ইনশাল্লাহ। আরো তোমাদের কিছু উদাহরণ দেখাবো। তাহলে আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো থেকে সম্ভব প্রশ্নসমূহ এখানে আমরা 10টা প্রশ্ন তোমাদের দিয়েছি, 10টা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বা। ভেক্টর রাশি ও স্কেলার রাশি কি, ভেক্টরের পরিপূর্ণ প্রকাশ সাধারণ 4টা ফর্মুলা পদ্ধতি কি, যে অপারেটর কি, অল্টারনেটিং কারেন্ট ও ভোল্টেজের ভেক্টর চিত্রের সাথে ব্যাখ্যা, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স গঠিত সার্কিটের ওয়েভ ফর্ম, ভেক্টর ফর্ম, পোলার ও রেক্টেঙ্গুলার ভেক্টর কি, এগুলোর ব্যাখ্যা এবং এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন, এবং এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা দেখলাম। তাহলে এগুলো তোমরা পড়বা ভালো করে, বাড়ির কাজ প্রশ্নোত্তর পড়বো। তাহলে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম মূলত এই প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাছে এখানে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো করে সেটি শিক্ষকের কাছে জমা দিবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমরা যদি এই লাইভ ভিডিওটি আবার দেখতে চাও তবে দক্ষতা বাতানের ফেসবুক পেজে লগ ইন করো, অর্থাৎ www.facebook.com/skill.gov.bd অথবা www.skill.gov.bd তে ভিজিট করলে এই ভিডিওটি আবার দেখতে পারবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 7-এর যে বাকি অংশগুলো, আমরা যেগুলা আজকে অঙ্ক দেখানোর চেষ্টা করলাম, তো এই অঙ্কগুলাই আমরা এবং এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে এইগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে হাজির হবো ইনশাআল্লাহ। তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা। আগামী ক্লাসে লেকচার হবে 10, ভেক্টর এবং ভেক্টর রাশির বাকি অংশ। সকলকে ধন্যবাদ দিয়ে আমার লেসন সেশন এখন সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।